রিহান একটু আগে রুমে ঢুকেছিল। আহিয়ান ও তার বাবা কথা বলছে দেখে সে রিসোর্টের বারান্দায় এসে দাঁড়ায়। রিহান ও আহিয়ান 1 বছরের ছোট বড়। আহিয়ান ও আহিয়ার 1 বছরের বড় রিহান। সে এবার মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু আহিয়ান ইউকেতে মাস্টার্সের স্টুডেন্ট। লেখাপড়া শেষ করে সে দেশে ফিরে আসতে পারবে। এদিকে আহিয়ানের দেশে ফিরতে আরও 3 বছরের সময় লাগবে। আহিয়া বর্তমান এমবিবিএসের 3rd ইয়ারের স্টুডেন্ট। আরও 2 বছর পর এমবিবিএস কমপ্লিট করবে। তারপর 1 বছর ইন্টার্নশিপ করে পরিপূর্ণ ডাক্তার হয়ে দেশে ফিরবে। অন্যদিকে রিহান চেষ্টা করছে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার জন্য। রিহান রিসোর্টের বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর আবার হাঁটা দিল রিসোর্টের দিকে। তার মনটা আজকাল বড্ড অস্থির। আহিয়া আশেপাশে থাকলে নিজেকে প্রফুল্ল মনে হয়, ওর থেকে দূরে গেলেই সেই অস্থিরতা। এখন ইচ্ছে করে আহিয়াকে দেখতে, কাছাকাছি থাকতে। হঠাৎ করেই নিজের এই পরিবর্তন মনের মধ্যে আরও অস্থির করে তুলছে। চোখের পাতা বন্ধ করলে চোখে ভেসে ওঠে নীল গাউন পরা আহিয়ার হাসিমাখা মুখ। ভয়ঙ্করভাবে ফেসে গেছে এই রাজকুমারীর মায়ায়। কিন্তু চাইলে তো আর সব পাওয়া যায় না। রাজকুমারীর কাছে পৌঁছাতে হলে আগে রাজকুমারের সবার প্রথম তার ভিলেন ভাইকে পটাতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে রাজকুমারকে পটানোর আগেই তার ভ্রাতাকে পটাতে হবে। ভাবতে ভাবতে রিহানের নাক কুঁচকে এলো। ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো সে কটেজের সামনে চলে এসেছে। ভাবনা চিন্তা ছেড়ে ভেতরে ঢুকলো। দেখলো আহিয়ান এখনো একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। রিহান এগিয়ে গেল, আহিয়ানের দিকে গিয়ে বলল, শরীর কেমন আছে এখন? আহিয়ান, আগের থেকে বেটার। রিহান, রাতে বের হবি? আহিয়ান, এখন তো সন্ধে, বের হওয়া যায়। 10টার আগে নয় ফিরে আসবো কটেজে। তারপর আহিয়ান ও রিহান মৃদুলের রুমে গেল। 3 বন্ধু একসাথে বের হবে রাতের আকাশ দেখতে। এদিকে আহিয়া, ত্রিধা, মিতু, জুই আগামীকালের সন্ধ্যাটা আরও রোমাঞ্চকর গড়ে তুলতে একসাথে প্ল্যানে বসেছে। জুই গরম চায়ের কাপ হাতে নিয়ে আহিয়া ও ত্রিধাকে বলল, এখন আবার কিসের মিটিং অ্যারেঞ্জ করেছিস তোরা? সকালেও তো করা যেত। এত ঘোরাঘুরি করার পর বেশি ক্লান্ত লাগছে। ত্রিধা রেগে গিয়ে ওর পিঠে কয়েকটা কিল মারল। তোর খারাপ লাগে তুই গিয়ে ঘুমা, পরে আবার বলিস না আমাকে তো কিছুই জানালি না। তারপর জুই উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, না না, আমি থাকবো এই মিটিংয়ে। তারপর আহিয়া ও মিতু তাদের কথা শুনে হাসতে শুরু করলো। আহিয়া সকলের উদ্দেশ্যে বলা শুরু করলো, আজকে তো সবাই অনেক ক্লান্ত, তাই আজকে আর মিটিং না, সবে রেস্ট নিক। কালকে তো পাশের ভিউ পয়েন্টে যাব। কাল সন্ধ্যায় আমরা একটা ছোটোখাটো গেম প্লে, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টার আয়োজন তো করতেই পারি। আহিয়ার এই দীর্ঘ আয়োজন শুনে জুই ও মিতু জোর করে চিৎকার দিল। ত্রিধা ওদের বলল, আগামীকাল ব্রেকফাস্টের সাথে আমরা সবাই বড়দের কাছে এই প্রস্তাব রাখবো। আশা করি ওনারা মানা করবেন না। জুই একটু ভাবুক ভঙ্গিতে বলল, আবির আঙ্কেলকে আগে জানাতে হবে। ওনাকে জানালে উনি সব কিছু অ্যারেঞ্জ করবে, কোনো চিন্তা থাকবে না। আবির আঙ্কেল রাজি থাকলে সবাইকে ম্যানেজ করবে, সবাইকে আলাদা আলাদা করে আর বলতে হবে না। এটা শুনে আহিয়া বলল, ঠিকই তো, এটা তো আগে আমার মাথায় আসেনি। এটা শুনে ত্রিধা হেসে বলল, বড় আপু বড় পাপাকে তুমি সকালে রাজি করাবে। আহিয়া বলল, ঠিক আছে। তারপর ওরা সকলেই একসাথে গেল ডিনার করতে। সমান্তরাল পথের বাঁকে পাশাপাশি হাঁটছে আহিয়ান ও ত্রিধা। আহিয়ান হঠাৎ ত্রিধার নরম হাতটি শক্ত করে আঁকড়ে ধরে। লাজুক ত্রিধার ওষ্ঠ জুড়ে ফুটে ওঠে কৃত্রিম হাসি। নরম তুলতুলে হাতের ভেতরে লুকিয়ে থাকা হাতটার কম্পন স্পষ্ট টের পেল আহিয়ান। সে জানে তার স্পর্শে কিশোরী ত্রিধার সদ্য যৌবনে পা দেওয়া দেহটা কম্পিত হচ্ছে। পুরো বিষয়টা বুঝে আহিয়ানের ঠোঁটের কোণে টান দিল এক চঞ্চল হাসি। দুজনের মুখে কোনো কথা নেই, তবুও চোখে অনুভূতির নিরন্তর বিনিময় চলতে থাকে। হঠাৎ পরিবেশের নীরবতা ভাঙল ত্রিধা। আহিয়ান ভাই? আহিয়ান সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, হুম। এক মুহূর্তে ত্রিধা হাত ছুড়ে দূরে সরে দাঁড়ালো। মিষ্টি কণ্ঠে বলল, আমার একটা ছবি তুলে দেবেন প্লিজ? আহিয়ান উত্তর দেওয়ার আগেই লক্ষ্য করল ত্রিধা চলে এসেছে পাহাড়ের চূড়ার কিনারে। নিচে অসীম গভীর খাদ, যেন মৃত্যুর এক ভয়ঙ্কর ফাঁদ। আহিয়ানের চোখ ভয়ে আঁতকে উঠল, চিৎকার দিয়ে উঠল, ত্রিধা, যাস না, নিচে ভয়ঙ্কর খাদ, পড়ে যাবি। ত্রিধা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, কোথায় কিনারা? আমি তো ঠিক জায়গায় আছি। কথা শেষ করতে করতে ত্রিধার পায়ের নিচ থেকে একটা বড় পাথর সরে গেল। এর মধ্যে ত্রিধার আতঙ্কের চিৎকারে কম্পিত হয়ে উঠল চারিপাশ। সেই দৃশ্য দেখে আহিয়ান স্তব্ধ হয়ে গেল। বুক ফুটে বেরিয়ে এলো এক আর্তনাদ, ত্রিধা! হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু এতক্ষণে সব শেষ। চোখের সামনে ত্রিধা হারিয়ে গেল অদৃশ্য গভীরতায়। আহিয়ান ধরা ছোঁয়ার বহু দূরে, চোখ ঝাপসা হয়ে এলো, বুক ভরে গেল শূন্যতায়। আয়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। ত্রিধা, ত্রিধা! হঠাৎ আয়ানের মৃত চিৎকার দেখে রেহান ঘুম থেকে ধরপড়িয়ে ওঠে।
পাশ থেকে ল্যাম্প লাইটটা জ্বালিয়ে লক্ষ্য করলো আহিয়ানের দিকে। ছেলেটা ঘুমের মধ্যে ছটফট করছে, প্রচণ্ড ঘামছে, বারবার এক নামেই বিড়বিড় করছে, ত্রিধা, ত্রিধা। রিহান কিছু বুঝে উঠতে পারছে না কি করবে। কয়েক সেকেন্ড ভেবে আহিয়ানকে জাগানোর চেষ্টা করলো। আহিয়ান, আহিয়ান। আহিয়ান ধরফড়িয়ে উঠে বসল। দেখল সে রুমে। তার আশেপাশে ত্রিধা বা পাহাড় পর্বত কিছু নেই, স্বপ্ন ছিল। সে কপালের ঘাম মুছতে লাগলো। এদিকে রিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আহিয়ানকে লক্ষ্য করছে। এক গ্লাস পানি এনে দিয়ে বলল, ত্রিধাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস? আহিয়ান কোনো উত্তর দিল না। রিহানের হাত থেকে পানির গ্লাসটি নিয়ে ঠকঠক করে খেয়ে উঠে বসল। তারপর দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে যখন আবার ঘুমোতে যাবে, রিহান হাত টেনে বলল, কিরে, কিছু বললি না যে? আহিয়ান, কি বলবো? রিহান, ত্রিধাকে নিয়ে স্বপ্ন দেখেছিস? আহিয়ান আস্তে করে বলল, হুম। ওর জন্য তোর অনেক চিন্তা হয়, তাই না রে? আহিয়ান, আসলে তেমন কিছু না। দুপুর ওকে বলেছিলাম এই সাজেকে এভাবে দৌড়াদৌড়ি করলে পাহাড় থেকে পড়ে অক্কা যাবি। তারপর মনে একটু ভয় লেগেছিল, হয়তো মেয়েটিকে এভাবে বলা উচিত হয়নি। সেই ভয়টাই রাতে স্বপ্নই ধরা দিয়েছে, আর কিছু না। রিহান মৃদু হাসল, তারপর বলল, যাকে সামান্য একটা কথা বলে এত ভয় পেয়েছিস, তার জন্য তোর চিন্তা হয় না? আমাকে এটাও মানতে হবে। আয়ান চুপ করে রইল। রিহান আবার বলল, আরে ভাই, ভালোবাসা তো, কেন পাবি না? এতে অস্বীকার করার কি আছে? আয়ান অসহায় চোখে রেহানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি এখন আমার কেরিয়ারে ফোকাস করতে চাই। রিহান আয়ানের কাঁধে ভরসার হাত রাখে। কেরিয়ার আর ভালোবাসা দুটোই আমাদের জীবনের একটা অংশ। দুইটাকে নিয়ে আমাদের পথ চলতে হবে। নাহলে জীবনে একদিন দেখবি কেরিয়ারকে সর্বোচ্চ পথে নিয়ে গেছিস, কিন্তু ভালোবাসার মানুষটি পাশে নেই। তখন জীবনকে অর্থহীন মনে হবে। আহিয়ান, কাঁচের ওপরে চাঁদবিহীন অন্ধকার, আমি জানি সেটা, আর বুঝিও। কিন্তু আমাকে যে ইউকেতে ফিরে যেতে হবে। কিন্তু এখন ওর সাথে বেশি মিশলে বিদেশের মাটিতে ওকে ছাড়া আমার দম বন্ধ লাগবে। তখন কি হবে? আমার ডাক্তার হওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এখন যে 2 মাস দেখে আছিস, মেয়েটার সাথে ভালো ব্যবহার কর, ওকে সময় দে। আচ্ছা, ত্রিধাও কি তোকে ভালোবাসে? আহিয়ান, জানি না, কিন্তু ওর কাছে আমি কোনো অপশান রাখবো না। আমাকে ভালোবাসতেই হবে। প্রয়োজন পড়লে সকাল বিকাল ওর সুন্দর গালে থাপ্পড় মারতে মারতে আমার কাছে বসিয়ে রাখবো। রেহান হাসতে হাসতে বিছানায় লুটু খেল, তারপর বলল, আরে ভাই, তোর ভালোবাসা তো সেই লেভেলের, থাপ্পড় খেতে খেতে ত্রিধারানী পালাবে। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, পালিয়ে যাবে কোথায়? আমার কাছেই আসতে হবে। রিয়ান হাসল, তারপর মনে মনে বলল, আমিও যদি তোর মতো আমার ভালোবাসার কথা কাউকে বলতে পারতাম, কিন্তু তোকে বললে তুই আমার না হওয়া প্রেম এখনই ভেঙে দিবি। আয়ান রিহানের চোখের সামনে তুলি বেড়াতে বেড়াতে বলল, কি রে সালা, ভালোবাসার কথা বললাম আমি, আর স্বপ্নে ডুব দিলি তুই? বুঝলাম না ব্যাপারটা কি। রেহান আয়ানের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, দুলাভাই ডাক, তোর বোনকে আমি বউ বানাবো। না মানে, আমার বউকে তোর বোন বানাবো। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুমকি সহায় বলল, তোর ভাগ্য ভালো কথা পরিবর্তন করেছিস, নাহলে আজকে এখানে তোর টাটা বাই করে দিতাম। তারপর দুই বন্ধু আরও কিছু মিষ্টি খুনসুটি করে ঘুমিয়ে পড়ল। ভোরে সাজিকের যেন অন্য এক জগৎ। চারিদিকে সাদা কুয়াশা। আজ মনে হচ্ছে পুরো উপত্যকাটা যেন তুলোর আস্তরণে ঢাকা। দূরের পাহাড়গুলো সূর্যের লালচে আলোয় আলোকিত হয়ে উঠেছে। হাওয়ার ছোঁয়া এতটা ঠান্ডা যেন প্রতিটি নিঃশ্বাসে নতুন প্রাণ ফিরে আসে। আহিয়া বারান্দায় দাঁড়িয়ে গরম কফি হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখছে এই সকালের আকাশ। ওর পাশে এসে দাঁড়ালো ত্রিধা। কি দেখছো আপু? আহিয়া মিষ্টি হাসিতে বলল, প্রকৃতি। প্রকৃতি যতবারই দেখি ততবারই আমার নতুন লাগে। ওদের সাথে যোগ দিল মিতু আর জুই। চারজন মিলে ছবি তুলতে লাগলো। হঠাৎ মিতু বলে উঠল, আজকে ব্রেকফাস্টের সময় আবির আঙ্কেলকে বলবে, তাই তো? আয়া মাথা নাড়ল। সবাই মিলে বললে উনি রাজি হবে। আজ রাতটা আমাদের কাছে স্পেশাল হবে। কিছুক্ষণ পর রানিং স্পেসে সবাই জড়ো হয়েছে। ডাইনিং টেবিলটা পাহাড়ি খাবারে ভর্তি, সাথে আছে ডিম পরোটা ও সবজি। প্লেট দিয়ে বড় টেবিলটা ভর্তি। একটু দূরে বসে আছে আহিয়ান, রিহান ও মৃদুল। আহিয়ান একটু পর পর ত্রিধাকে দেখছে। আহিয়া, ত্রিধা, জুই, মিতু এক আলোচনা নিয়ে ব্যস্ত। সেটা বড়দেরও নজর এড়ালো না। আবির চা খেতে খেতে হেসে বলল, কি প্ল্যান বানাচ্ছ আজকে আবার? আহিয়া ঝট করে বলে উঠল, বাবা, আজকে রাতে বনফায়ার করতে চাই। সবার চোখ কপালে। ত্রিধা ও আহিয়ার সাথে তাল মিলিয়ে মৃদু স্বরে বলল, ছোট্ট আয়োজন, খাওয়া দাওয়া, খেলা, একটু গান। আবির গম্ভীর ভান করে তাকালো। আচ্ছা, ঠিক আছে,
কিন্তু এসবের তো অনেক ঝামেলা, দায়িত্ব কে নেবে? শুধু আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলো এসব নয়, পুরোটা ম্যানেজ করতে হবে। ত্রিধা: আমরা সবাই মিলে করব। রিহান এগিয়ে এসে আহের দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা আছি তো, চিন্তা করবেন না। আমি, আহিয়ান, মৃদুল ওদের সাহায্য করব। রেহানের কথা শুনে আহিয়া তার ডাবল ডাবল আঁখির পল্লব ফেলে এক নজর দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে আবার আবির দিকে তাকালো। এই রিহান নামক ছেলেটিকে তার অন্যরকম লাগে। মনে হয় এই ছেলের মাঝে কোনো বিশেষত্ব তো আছেই অবশ্যই। আবির সকলের দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে, আমি পারমিশন দিলাম, তবে শর্ত আছে, রাত 10টার মধ্যে শেষ করতে হবে। সবাই একসাথে উল্লাসে চিৎকার দিল, ইয়াহু! ওদের কর্মকাণ্ড দেখে রাকিব, রাসেল, আরিফ, আসিফ, তানভীর এগিয়ে এসে বলল, কোনো প্রয়োজন হলে তাদের যেন বলে, কোনো প্রয়োজন হলে ছেলেমেয়েদের সাহায্য করতেই হবে। এটা শুনে সবাই ভীষণ খুশি। দিনের বেলা হালকা ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পর সবাই বনফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা কাঠ সাজাচ্ছে, মেয়েরা টেবিল বোঝাচ্ছে। বাতাসে ভেসে আসছে গ্রিল চিকেনের গন্ধ এবং ভুট্টা পোড়ার সুবাস। ত্রিতা সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আহিনের নজর সবসময় ওর দিকে আটকে আছে। রেহান দূর থেকে সবকিছু লক্ষ্য করছে। তার মনে অদ্ভুত হাহাকার, যেন নিজের না বলা কথাগুলো বুকের ভিতর পাথর হয়ে জমেছে। সব কাজ শেষ হওয়ার পর মেয়েরা সবাই গেল রেডি হতে। এখন ছেলেগুলো বাকি কাজগুলো গোছাচ্ছে। কিছু কিছু বড়রা বসে ওদের কাজ দেখছে। আইরিন, মেঘ, বন্যা, মিম, মাইশা সকলে একসাথে বসে নিজের সংসার জীবন নিয়ে আলোচনা করছে। এরই মধ্যে ত্রিধা 2টি শাড়ি হাতে নিয়ে ছুটে এসে বলল, মাম্মাম, আজকে আমরা সবাই শাড়ি পরবো, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছি না। ওর কথা শুনে সবাই ওর দিকে তাকালো। আহেন একটু দূর থেকে কাজের ফাঁকে লক্ষ্য করলো ত্রিধার হাতে 2টি শাড়ি, একটি গোলাপি আর একটি টুকটুকে লাল রঙের। কথা শুনে সবাই হাসতে শুরু করলো। বন্যা আদরে কণ্ঠে মেয়েকে বলল, ত্রিধা, তুমি তো আগে কখনো শাড়ি পরনি, শাড়ি কি পরতে পারো তুমি? ত্রিধা: তাতে কি হয়েছে মাম্মাম, তুমি তো আছো, তুমি পরিয়ে দিবে। বন্যা: ঠিক আছে, আমি পরিয়ে দিলাম, কিন্তু তুমি শাড়ি সামলাতে পারবে তো? ত্রিধা বলল, ইয়েস মাম্মাম, এখন প্লিজ তাড়াতাড়ি বলো কোনটা পরবো। অতঃপর পাশ থেকে আহিয়ান বলল, লালটা পরলে তোকে একদম রক্ত খাওয়া পেত্নির মতো লাগবে। ত্রিধা রাগি রাগি চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলেছে আপনাকে? লালটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, আমি সেটা জানি। ওর কথা শুনে আহিয়ান টেনা জবাব দিল, মোটেও না, তোকে তো পেত্নির মতোই লাগবে। ত্রিধা রাগি মুখে কটেজের দিকে হাঁটা দিল। কয়েক কদম হেঁটে পিছনে ফিরে পড়ল, আমি তো লালটাই পরতেছি, তারপর পেত্নি হয়ে আপনার ঘাড়ের রক্ত খাবো। এই কথা বলে রাগি রাগি ভাবে হনহন করে হেঁটে কটেজের ভিতরে চলে গেল। ওর কথা শুনে পিছনের সবাই হেসে উঠল। আয়ান ওর নিজের কাজের জায়গায় চলে গেল। মাথা নিচ করে মুচকি হেসে কাজ করতে শুরু করলো। রিহান খোঁচা মেরে বলল, মেয়েটাকে এভাবে রাগানোর কি ছিল? লাল শাড়িটা পরতে সরাসরি বলতে পারতি। আহিয়ান মৃদু হাসল, তারপর নিষ্প্রভ কণ্ঠে বলল, ওর মতো টেরা মেয়ে কি আমার সোজা কথা শুনবে? পাশ থেকে মৃদুল মৃদু স্বরে বলল, আরে মামা, কাহিনী কি বলতো? আজকাল তোদের দুটোর কথা কিন্তু আমার মাথার উপর দিয়ে যায়। রিহান মৃদুলের মাথায় একটা চাটি মেরে বলল, তোর মতো বলদের আবার মাথা আছে নাকি? মৃদুল রাগী কণ্ঠে বলল, তুই আমাকে বলদ বললি কেন? রিহান, তুই বলদ, তাই বলদ বলেছি। মৃদুল আহিয়ানের দিকে তাকিয়ে বিচার চেয়ে বলল, দেখছিস আহিয়ান, আজকাল রিহান কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলে। আহিয়ান ওদেরকে একটা ধমক দিল, এই চুপ করবি তোরা, আশেপাশে আন্টিরা আছে, ওরা শুনলে কি মনে করবে? এবার রিহান ও মৃদুল দুজনে নিজের কাছে মনোযোগ দিল। অবশেষে রাত নেমে এলো। রিসর্টের খোলা মাঠের মাঝখানে জ্বলে উঠল আগুন। চারপাশে কাঁচের চেয়ার সাজানো। একে একে সবাই চলে আসলো, কিন্তু যারা এত প্ল্যান করলো তারা কই? হঠাৎ মেয়েদের কণ্ঠ শুনে সবাই সেদিকে তাকালো। 4 মেয়ে 4 রঙের শাড়ি পরে ঝলমলে হাসি মুখে এদিকে আসছে। আহিয়ানের চোখ আটকালো ত্রিধার লাল শাড়ির ভাঁজে। লাল শাড়িতে ফর্সা মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় মৃদু মৃদু দুলছে। আয়ান আস্তে করে বলে উঠল, মাশাআল্লাহ। ত্রিধা লাজুক ভঙ্গিতে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা ডার্ক ব্লু কালার শার্ট পরা আহিয়ানের দিকে। এই ছেলেটা পাপার মতোই গম্ভীর স্বভাবের হলেও গায়ে রং হয়েছে মায়ের মতো, একদম হলদেটে, টকটকে ফর্সা। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। যখন ঘড়ি পরে তখন ত্রিধার দেখতে মারাত্মক সুন্দর লাগে। আজকেও লাগছে। মাঝে মাঝে ত্রিধার ইচ্ছা করে আহিয়ানকে 200-400 চামড়ার ঘড়ি গিফট করতে, তারপর ঘড়ি পরা হাতের দিকে সকাল বিকাল বিভোর হয়ে তাকিয়ে থাকতে। এসব কথা মনে আসতেই ত্রিধা লাজুক হাসল। অপর পাশে একজন ওর এই হাসি দেখে প্রণয় করে বদ্ধ হয়ে যাচ্ছে, সেটা কি ত্রিধারানী জানে? এসব ভাবনা ভাবতে ভাবতে ওরা সকলের সামনে এসে দাঁড়ালো। রিহান মৃদুলের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে।
ওর চোখ নীল শাড়ি পরা আহিয়ার দিকে। কপালে পড়েছে সাদা পাথরের একটা টিপ, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শাড়ির আঁচলটা বাতাসে উঠছে। রেহান এক নজরে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ আহিয়ার নজর সেদিকে গেলে মেয়েটার হৃদয় ধুকপুক করে উঠল। রেহান এখনও তাকিয়ে আছে ওর দিকে। আহিয়া চোখ নামিয়ে নিল। এই ছেলের নেশাক্ত চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য তার নেই। রেহানের চোখে চোখ পড়তেই মনে হলো এই ছেলে চোখ দিয়ে কত কিছু না বলছে। মাশাআল্লাহ, আম্মা জানরা, তোদের চারজনকে অনেক সুন্দর লাগছে। আচমকায় মেঘের এমন কথায় চারজনার চোখের ঘোর কাটল। মেঘের এমন কথা শুনে চারজনই হাসল। তারপর শুরু হলো অনুষ্ঠান। কেউ গান ধরল, কেউ গল্প শুরু করে দিল। মিতু খালি গলায় বাংলা গান গাইছে। হাসি হইচই আনন্দের চারিদিকে মুখর। এক পর্যায়ে আহিয়া বলল, চলুন আমরা একটা গেম খেলি। এক পাশে ছেলেরা, এক পাশে মেয়েরা। ত্রিধা, হ্যাঁ, টিম তৈরি হোক। বড় সদস্যরা খেলতে নারাজ, কিন্তু ত্রিধা কি ছাড়ার পাত্রী? সবাইকে রাজি করে নিল। এক পর্যায়ে আহিয়া বলল, আমরা খেলবো ব্লাইন্ড লাভ গেম, যার বাংলা হচ্ছে চোখ বন্ধ করে মনের মানুষকে খোঁজা। ওর কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল, হ্যাঁ, এই গেমটা সত্যি ইন্টারেস্টিং। আহিয়া সকলকে বলল, আমি একবার সকলকে গেমের নিয়মটা বলে দিচ্ছি। মেয়েরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে এক হাত সামনে দিবে এবং সেই হাত ছুঁয়ে ছেলেদেরকে বলতে হবে। চোখ বাঁধা থাকবে, চোখ বাঁধা অবস্থায় হাত ছুঁয়ে বলতে হবে কে তার সোলমেট। পাশ থেকে রিয়ান বলল, এই যে ম্যাম, আমরা যারা সিঙ্গেল আছি তারা কি এই গেম খেলবো? আয়া বলল, সিঙ্গেলদের জন্য এই গেম না। ওর কথা শুনে আবির এগিয়ে এসে বলল, তোমরা কেন খেলবে না মাম্মা? তোমরাও খেলবে। আয়া চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু এটা কিভাবে পসিবল? এটা তো সোলমেট খোঁজার গেম। এটা তো গেম, সিরিয়াসভাবে নেওয়ার কিছুই নেই। আমি আর তোমার মাম্মাকে দেখো, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমরা নিশ্চয়ই একজন আরেকজন সোলমেট। এখন যদি আমি তোমার আম্মুকে খুঁজে না পাই, তাহলে কি আমরা যে সোলমেট সেটা কি মিথ্যা হবে? আহিয়া মাথা চাঁকিয়ে বলল, না। সকলেই মৃদু হাসল। আবির মেয়ের মাথায় হাত রেখে বলল, এটা শুধু একটা গেম। তা আমি বলবো, তোমরা যারা সিঙ্গেল আছো তাদের জন্য চিরকুটের ব্যবস্থা করা হোক। চিরকুটে মেয়েদের নাম লেখা থাকবে, আর সেই চিরকুট ছেলেরা তুলবে। যার হাতে যেই নাম লেখা থাকবে সে সেই মেয়েকে খুঁজবে। আমি আবারও বলছি, এটা একটা গেম, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ওর কথা শুনে সবাই মৃদু হাসল। তারপর রিহান 4টি কাগজে সকলের নাম লিখল। আবির সেই কাগজগুলো হাতে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেলল। একে একে আহিয়ান, মৃদুল ও রিহান একটা করে চিরকুট তুলল। একটা চিরকুট টেবিলে পড়ে রইল। যেহেতু মেয়েদের সংখ্যা 4জন ছিল, ছেলেরা 3জন। মেয়েদের সংখ্যা বেশি, তাই মৃদুল দুষ্টামি করে বলল, আমি একাই 2টা চিরকুট নিব। 2টো থেকে একজনকে তো খুঁজে বের করতে পারবো। আবির মৃদু হেসে বলল, ঠিক আছে, তোলো। তারপর অবশিষ্ট পড়ে থাকা চিরকুট মৃদুল তুলল। একে একে 3জনের চিরকুট খুলল রিহান। আয়ানের চোখের দিকে ইশারা করে বলল, পেয়েছিস আয়ান? আয়ান মৃদু মাথা নাড়িয়ে বলল, পাইনি। রিহান বলল, ঢাকা ফিরে ট্রিট দিবি? তাহলে চেঞ্জ করব। আয়ান চোখ বড় বড় করে বলল, তাহলে তুই পেয়েছিস? রিহান। রিহান আবারও হেসে বলল, ইয়েস ব্রো। আহিয়ান, ওকে, ডিল ডান। রিহান চিরকুটটা আহিয়ানকে দিল, আর আহিয়ানের চিরকুটটা নিজে নিল। আহিয়ান চিরকুটটা হাতে নিয়ে দেখল বড় করে লেখা ত্রিধা। রিহান চিরকুটটা খুলতেই দেখল মিতুর নাম। ওর নাক মুখ কুঁচকে এলো। মৃদুলের দিকে তাকিয়ে রেহান বলল, মৃদুল ভাই, আমি তোকে কত ভালোবাসি সেটা কি তুই জানিস? মৃদুল রেহানের দিকে তাকিয়ে ওর ভাবভঙ্গি বুঝতে চেষ্টা করল। তপ্ত স্বরে বলল, ব্যাপার কি বলতো? এত তেল মারছিস কেন? রিহান মৃদু হেসে বলল, তোর ভাবির নামে চিরকুটটা আমাকে দে, আর আমার হাতে চিরকুটটা তুই নে। মৃদুল সুযোগে সদ্ব্যবহার করে বলল, তার আগে সন্ধ্যার ব্যবহারের জন্য সরি বল। আমি এখনই আহিয়ানকে বলে দিব সব। রিহান একবার আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান সকল মেয়েদেরকে লাইন হয়ে দাঁড়াতে সাহায্য করছে। আহিয়ান আবারও মৃদুলের দিকে তাকিয়ে বলল, ঢাকা গিয়ে তোকে কাচ্চি খাওয়াবো বন্ধু, তাও চিরকুটটা পরিবর্তন কর। মৃদুল দাঁত কেলিয়ে বলল, তাহলে তো পরিবর্তন করা যায়, নে। ওরা চিরকুট পরিবর্তন করে। তারপর রিহান খুশি মনে চলে গেল সকলের কাছে। এদিকে বেচারি মৃদুল 2টা টোকেন হাতে দাঁড়িয়ে আছে। উৎফুল্ল কণ্ঠে বলছে, আজকে একটা গার্লফ্রেন্ড না বলে কাচ্চির খরচাটা বেঁচে গেল। এদিকে খেলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে গেল রাকিব। চোখ বাঁধা অবস্থায় এগিয়ে গেল। শুরুতে কয়েকটা মেয়ের হাত হালকা স্পর্শ করেও বুঝতে পারল না কোনটা রিয়ার হাত। রিয়া তো সেটা বুঝতে পেরে ফুলে বেলুন হয়ে আছে। রাকিব মনে মনে বলল, আল্লাহ, আমাকে যদি আমার বউ খুঁজে না পায় তাহলে তো আমি শেষ। আবির আর তানভীর মনে হয় রাকিবের মনের কথা বুঝতে পারছে, তাই ওরা পাশে দাঁড়িয়ে পিনপিন করে হাসতেছে। অবশেষে রাকিব মিষ্টির হাত ধরে বলল, এটাই রিয়া। আমার রিয়ার ছাড়া এমন নরম হাত আর কারোই হতে পারে না।
এই কথা শুনে সবাই মিটমিট করে হাসছে। রিয়া তো রাগে মনে হচ্ছে আজ তো রাকিবকে গিলে খাবে। আবিররা গিয়ে রাকিবের চোখের বাঁধন খুলে দিল। ও চোখ খুলে দেখল ও তো মিষ্টির হাত ধরে দাঁড়িয়ে আছে। জিভে একটা কামড় দিল, বলল, সরি ছোট বোন। দেখল রিয়া সবার শেষে শাড়িতে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বেচারা রাকিব অবশেষে দুই কান ধরে বউয়ের সামনে সরি বউ করতে লাগলো। তারপর চলে গেল একজনের পর একজন। আসিফ জান্নাতকে খুঁজে পেল, মায়েসার হাজব্যান্ড মায়েসাকে পেল না। আয়রনের হাজব্যান্ড আয়রনকে খুঁজে পেল, আরিফ খুঁজে পেল মিমকে। কিন্তু তামিম, মিনহাজ আদি ওদের ওয়াইফকে খুঁজে পেল না। রায় তো রেগে গাল ফুলিয়ে অনেকক্ষণ যাবৎ বসে আছে। আদি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে। এবার এগিয়ে গেল তানভীর। তানভীরের চোখ লাল কাপড় দিয়ে বাঁধা। ত্রিধা বারবার পাপা পাপা করতেছে। তানভীর এগিয়ে গিয়ে সকলের হাত হালকা হালকা ছুঁয়ে অবশেষে খুঁজে পেল তার সোলমেটকে। তানভীর ভয় ভয়ে চোখের কাপড় সরাতে লাগলো। যদি এটা বন্যা না হয় তাহলে? সে কাপড় সরাতে দেখল সত্যিই বন্যা। ইয়া হু চিৎকার করে উঠল। এবার শুধু রইল আবির। সকলের হাত হালকা করে না ছোঁয়ার মতো এগিয়ে গেল, একটু এগিয়ে বলল, আমি 100% শিওর এটাই আহিয়ার আম্মু। তার কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল। আবির চোখের কাপড় সরিয়ে দেখল সত্যি এটা আহিয়ার আম্মু। মেঘ আবির দিকে তাকিয়ে লাজুক হাসল। তারপর শুরু হলো সিঙ্গেলদের খেলা। আবির ছেলেদেরকে সামনে দাঁড় করিয়ে বলল, কে কাকে খুঁজতে চাও চিরকুট দেখাও। ওরা তিনজনে চিরকুট বের করল। আবির লক্ষ্য করল আহিনের হাতে ত্রিধা নামক লেখা চিরকুট, আর রিহানের হাতে আহিয়ার নাম লেখা চিরকুট, মৃদুলের হাতে জুই ও মিমের নাম লেখা চিরকুট। আবির সকলের উদ্দেশ্যে ওদের হাত থেকে চিরকুটগুলো নিয়ে নামগুলো বলল। ত্রিধা মুখ ভেঙচি দিয়ে বলল, রক্তচোষা বাদর, দেখি আজকে আমাকে কীভাবে খুঁজে বের করেন। আয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর কাছে আজ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আয়া কখনো ভাবতে পারেনি রিহানের কাছে ওর নাম লেখা চিরকুট থাকবে। এদিকে মৃদুল মিতু জুয়ের দিকে তাকিয়ে দাঁত খেলিয়ে হাসলো। এটা দেখে মিতু আর জুইও হেসে দিল। খেলা শুরু করে দিল। প্রথমে এগিয়ে গেল রিহান। চোখ বাঁধা, মনে ভয়, সে কি পারবে আহিয়াকে খুঁজে বের করতে। এক পা দুপা করে এগিয়ে শুরুতে কয়েকটা হাত স্পর্শ করে তারপর হঠাৎ থেমে গিয়ে একটা হাত শক্ত করে ধরে। আহিয়া চোখ খিচে বন্ধ করে নেয়। মুহূর্তে চারিদিকে করতালি পড়ল। রেহান বুঝতে পারল সে সঠিক হাত ধরেছে। চোখ থেকে কাপড়টি সরিয়ে এক পলক আহিয়ার দিকে তাকালো। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছে। রেহান মৃদু হেসে হাতটা ছেড়ে দিল। এবার আহিয়ানের পালা। আহিয়ান এগিয়ে গেল। আবির চোখ বেঁধে দিল। একজনের পর একজন আহিয়ান পার করে যাচ্ছে, তবুও কারো হাতে স্পর্শ করছে না। সেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ সে থেমে গেল। আহিয়ানের মনে হলো তার হৃদস্পন্দন বেড়ে গেছে। আহিয়ানকে সামনে দাঁড়াতে দেখে দ্রুত জায়গা পরিবর্তন করলো ত্রিধা। আহিয়ান যেদিক থেকে এসেছে সেদিকে গিয়ে দাঁড়ালো, মানে আহিয়ানের পিছনে। আহিয়ান দু কদম পিছিয়ে গেল। ত্রিধা আবারও জায়গার পরিবর্তন ঘটালো। আহিয়ানও দু কদম পিছিয়ে এলো। হঠাৎ ত্রিধারানী আবারও কাণ্ড ঘটিয়ে বসল। সে মেয়েদের পিছনে ছুটে গিয়ে সবার সামনে দাঁড়ালো। ওদের লুকোচুরি সবার কাছে ইন্টারেস্টিং লাগছে। আহিয়ান এবার সামনে গিয়ে আন্দাজ করে ত্রিধার চুল আঙুলে পেঁচিয়ে নিল। এবার কিভাবে পালাবে ত্রিধারানী? ওদের কাণ্ড দেখে সকলে হেসে উঠল। ত্রিধা জোরে চিৎকার দিয়ে বলল, উফ, আহিয়ান ভাই, ব্যথা পাচ্ছি তো, চুল ছাড়েন। আহিয়ান চোখের কাপড়টা সরাতে সরাতে বলল, পরের বার থেকে আমার সাথে চালাকি কম করে করবেন। আপনার চালাকি আমি 2 মিনিটে ধরতে পারি। ওর কথা শুনে ত্রিধা মুখ লুকালো। ওদের খুনসুটি দেখে সবাই হাসল। মৃদুল রিহানের কাঁধে হাত রেখে সন্ধিহান কণ্ঠে বলল, আচ্ছা দোস্ত, আহিয়ান কিভাবে ত্রিধারানীর মতো একটা বিচ্ছু মেয়েকে খুঁজে বের করলো? রিহান আহিয়ান ও ত্রিধার দিকে তাকিয়ে নিস্তব্ধ কণ্ঠে বলল, এটাই তো মনের কানেকশন। মৃদুল শুনতে না পেয়ে বলল, কিরে দোস্ত বল। রিহান এবার মৃদুলকে কৌতুক করে বলল, বলবো, আমি কমপ্লেন খেয়ে বড় হই তারপর। মৃদুল রিহানের এমন অদ্ভুত কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল যাওয়ার দিকে। প্রায় 2 মিনিটের মধ্যে মৃদুলের ডাক পড়ল। এবার মৃদুলের পালা। দেখা যাক ছেলেটা 2টা থেকে কয়টা খুঁজে পায়। যথারীতি মৃদুলের চোখে কাপড় বেঁধে দেওয়া হলো। ওর প্রথম টার্গেট জুই। চোখ বাঁধা অবস্থায় মৃদুল এগিয়ে গেল। সামনে সবার হাতে স্পর্শ করছে আর বলছে, এটা কোনো খেলা হলো? ওই মেয়েকে তো আমি কখনো ছুঁয়েই দেখিনি, তো আজকে হঠাৎ কিভাবে বলবো কোনটা ওই মেয়ের হাত? ওর কথা শুনে সবাই মুখ চেপে হেসে দিল। ইতিমধ্যে মৃদুল, মিতু ও জুইকে ছাড়িয়ে অনেক সামনে চলে গেছে। এটা নিশ্চয়ই রেহানের কাজিন। কি ফুল যেন মেয়েটার নাম? ওর কথা শুনে আবারও সবাই হাসল। হাসি শুনে মৃদুল চোখ থেকে কাপড় সরিয়ে দেখল আইরিনের হাত ধরে আছে। হাতটা ছেড়ে দিয়ে বলল, সরি আন্টি। তারপর আবারও মৃদুলের চোখ বাঁধা হলো। এরা এলোমেলো হয়ে জায়গা পরিবর্তন করে আবারও সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। এবার মৃদুল বেশি দূর গেল না, সামনে একটা হাত ধরে বলল, এটাই মিতু। সবাই হাততালি দিতে শুরু করলো। সেটা খুশিতে গদগদ হয়ে চোখের কাপড় খুলে দেখল সকল মেয়েদের ভিড়ে তামিম দুষ্টুমি করে দাঁড়িয়ে আছে।
আর মৃদুল তামিমের হাত ধরে বলছে এটা মিতু। মৃদুল এবার রেগে গিয়ে বলল, ধুর, এটা কোনো খেলা হলো? তাছাড়া এদের দুজনের কেউ আমার সোলমেট না, তাই খুঁজে পাইনি। তার মানে আমার ভালোবাসাটা রিয়েল। তারপর সবাই চলে গেল খাওয়া দাওয়া করতে। ত্রিধা বারবার খেয়াল করছে আয়ান ভাই বারবার আজকে তার চোখের দিকে তাকিয়ে আছে। চঞ্চল মেয়েটা আজকে কেমন জানি গুটিয়ে গেছে। জীবনে প্রথম শাড়ি পরে এমনিতেই নাজেহাল অবস্থা, তারপর আয়ান ভাইয়ের এমন গভীর চাহনি, ওর বক্ষবিজর তোলপাড় উঠে গেছে। রাত প্রায় 11টা বেজে গেছে। আবির বলল সকলকে নিজে যে যার মতো রুমে চলে যেতে। আবির কথা মতো সকলে হাঁটা শুরু করলো কলেজের দিকে। রাত যখন 11টা বেজে 10 মিনিট, তখনই ত্রিধা আইয়ার দরজায় টোকা পড়ল। ওরা রুমে এসেছে কিছুক্ষণ হয়েছে, রুমে এসে ছবি তোলা শুরু করেছে। আয়া রুমে এসে শাড়ি চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু ত্রিধা বলল প্রথমবার শাড়ি পরেছে, তাই ছবি তুলে ফ্রেম বদলি করবে। তাই দুই বোন চলে গেল বারান্দায়। আকাশ আজ মস্ত বড় চাঁদ উঠেছে, তারা ঝলমল করছে। দরজায় টোকা শুনে আহিয়া গেল দরজা খুলতে, আর এখানে ত্রিধা এখনো ছবি তোলায় ব্যস্ত। 5 মিনিট পর আহিয়া ফিরে এলো, কিন্তু একাই। ত্রিধা একটু আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করল, কে এসেছিল আপু? আহিয়া সে উত্তর না দিয়ে বলল, আচ্ছা ত্রিধা, এত রাতে যদি পাহাড়ের চূড়ায় বসে চাঁদ দেখা যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? ত্রিধা খুশিতে লাফিয়ে উঠে বলল, ওয়াও আপু, এটা তো একদম সিনেমাটিক ব্যাপার। তারপর আবার নিভে গিয়ে পড়ল, এসব বাস্তবে কখনো হয় না আপু, এগুলো শুধু কল্পনাতেই সম্ভব, অথবা সিনেমায়। তুই ঠিকই বলেছিস, কিন্তু এই জ্যোৎস্না রাতে আঁকাবাঁকা পথে একটু জ্যোৎস্নাবিলাস করা তো যাই। ত্রিধা, সবই তো বুঝলাম, এত রাতে রিসর্টের বাইরে, বাইরে গেলে বাবা মা শুনলে তো রাগারাগি করবে। তাছাড়া বেশি রাত হয়ে তো রিসর্টে আর ঢুকতে দেবে না। আহিয়া হেসে বলল, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সাথে ভাইয়া ও ভাইয়ার বাঁদর বন্ধুটা যাচ্ছে। বাঁদর বন্ধু? তুমি কি মৃদুল ভাইয়া বা রিয়ান ভাইয়ের কথা বলতেছো? আয়া অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ সেটাই বলতেছি। আয়ার কথা শুনে ত্রিধা আস্তে আস্তে লুটোপুরি খাচ্ছে। তারপর বলল, মৃদুল ভাই আর রিহান ভাই খুব ভালো ছেলে, বাদর বলতে হলে তোমার নিজের ভাইকে বলো। আয়া হেসে কপালে টোকা দিয়ে বলল, হয়েছে, আমার ভাইয়াও খুব ভালো ছেলে, ওরা বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। ওর কথা শুনে ত্রিধা আশ্চর্য ভঙ্গিতে বলল, আচ্ছা আপু, ওরা হঠাৎ আমাদেরকে নিয়ে ঘুরতে কেন যাচ্ছে, তাও এত রাতে? আয়া ঠোঁট ভেঙচি দিয়ে উত্তর দিল, কে জানি, হঠাৎ ভাই এসে বলল তারা এই জ্যোৎস্না রাতে কোনো সুন্দর স্পটে ঘুরতে যাচ্ছে, তাই বলল আমরা চাইলে যেতে পারি। কিছুদিন পর যখন বিদেশে যাব তখন তার এই সময় থাকবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে, সেটা ভেবে না করলাম না। ত্রিধা মন খারাপ করে বলল, ঠিক বলেছ আপু, তুমি চলে গেলে তোমাকে আমি অনেক মিস করব। হয়েছে, এবার আর ইমোশনাল হতে হবে না, তাড়াতাড়ি চল, বাইরে ভাইয়েরা অপেক্ষা করছে। তারপর আহিয়া কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল, শোন ত্রিধা, ভাইয়েরা বলেছে চুপচাপ কটেজ থেকে বের হতে, কেউ যাতে টের না পায়। তারপর আহিয়া ও ত্রিধা চুপচাপ কটেজ থেকে বেরিয়ে গেল। একটু সামনে আগাতে দেখল চাঁদের আলোয় রিহান ও আহিয়ান দাঁড়িয়ে আছে, রেহানের কাঁধে গিটার। এবার দুজনে এগিয়ে গেল। আহিয়ান ও রিহান গল্প করছিল। হঠাৎ কারো পায়ে শব্দ পেয়ে পিছনে তাকালো, দেখলো ত্রিধা ও আহিয়া দাঁড়িয়ে আছে, দুজনের পরনে এখনও শাড়ি। আবছা আধারে আহিয়ান ও রিহান দুজনে হাসল, হয়তো তারা দুজনেই খুশি হয়েছে। নিজের প্রাণপ্রিয় বন্ধু যে নিজের বোনকে থেকে হাসছে, তা হয়তো আহিয়ান জানে না। ত্রিধা আয়ানকে দেখে মাথা নিচু করে রাখল। আজ শাড়ি পরার পর থেকে ত্রিধার আয়ানকে দেখলে কেমন জানি লজ্জা লাগছে। আয়ানের তীক্ষ্ণ দৃষ্টি 18 বছরের কিশোরী অষ্টাদশীকে তীরের ফলার মতো এপার ওপার করে দিচ্ছে। এদিকে রিহানের দৃষ্টি আয়ার পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করেছে। মেয়েটা রিহানের দিকে একবারও তাকাচ্ছে না। মেয়েটার দৃষ্টি এলোমেলো, নিজেকে লুকানোর একান্ত প্রয়াস তার ভেতরে। খোলা আকাশের নিচে 4 জন হাঁটছে, আয়ান ও রিহান সামনে, আয়া ও ত্রিধা পিছনে। ত্রিধা আহিয়ার কানে ফিসফিসিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি আপু? এবার আহিয়াও ফিসফিসে উত্তর দিল, জানি না, ভাইয়া তো আছে, চিন্তা কিসের? ত্রিধা মাথা নাড়িয়ে বলল, না, এমনি। হঠাৎ আহিয়ান পিছনে তাকিয়ে বলল, এনি প্রবলেম? ওরা দুজনে মাথা ঝাঁকিয়ে বোঝালো, না। আহিয়ান ওদের দিকে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, তোরা সামনে হাঁট, আমরা পিছনে আছি। তারপর আহিয়া ও ত্রিধা হাঁটল সামনে, আহিয়ান ও রিহান হাঁটল পিছনে। হঠাৎ আহিয়ান লক্ষ্য করল পাহাড়ি আঁকাবাঁকা পথে ত্রিধা হিল করতে পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। আয়ান কোমল কণ্ঠে ডেকে উঠল, ত্রিধা। ত্রিধা ও আহিয়া দুজনে পিছনে ঘুরে তাকালো। আয়ান এগিয়ে গিয়ে ত্রিধার সামনে হাঁটু গেড়ে বসল। 3 জোড়া চোখ আশ্চর্য হয়ে কর্মকাণ্ড দেখছে। ত্রিধা তো বিচলিত হয়ে উঠল ওর সামনে আয়ান ভাইকে এভাবে বসতে দেখে। আয়ান ওর পায়ের জুতার ফিতাটা খুলে দিয়ে বলল, জুতো খোল। আয়ানের সব কথা ত্রিধার মাথার উপর দিয়ে যাচ্ছে।
আয়ান তপ্ত স্বরে আবারও বলল, আমি তোকে কিছু বলেছি। ত্রিধা জুতোগুলো খুলে দু কদম পিছিয়ে দাঁড়ালো। আয়ান ওই জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে ওর জুতোগুলো খুলে দিয়ে বলল, এগুলো পরে হাঁট। ত্রিধা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়ান আশেপাশে তাকালো, দুজোড়া চোখ এখনও বিচক্ষণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আয়ান চোখ সরিয়ে ত্রিধার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে নিষ্ক্রিয় কণ্ঠে বলল, এত ভাবনার কিছু নেই। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হোঁচট খেয়ে পড়লে তখন তো আমাকে কেয়ার করে রিসর্টে নিয়ে যেতে হবে, তাই রিস্ক নিলাম না। বলে আয়ান হাঁটল সামনের দিকে। রিহান আড়ালে মুচকি হাসল, তারপর মনে মনে বলল, সম্বন্ধী ভাই, তুই একটা জিনিস। তারপর সকলেই হাঁটল আয়ানের পিছু পিছু। ত্রিধা ছোট ছোট পায়ে আয়ানের বড় বড় জুতো পরে দিব্যি হাঁটছে। হঠাৎ আহিয়ান থেমে গিয়ে বলল, তুই ওদেরকে নিয়ে এগিয়ে যা, আমি আসছি। রেহান বলল, এটা আমাদের শহর না, তুই এত রাতে একা কোথায় যাচ্ছিস? আয়ান আদুরে কণ্ঠে বলল, তুই যা, আমি 5 মিনিটে আসছি। তারপর রিহান আহিয়ানকে কিছুই বলল না। একপাশে ত্রিধা, একপাশে আহিয়াকে নিয়ে এগিয়ে গেল সামনে। ত্রিধা রিহানকে উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? রিহান আহিয়ার দিকে অপলক তাকিয়ে মুচকি হেসে বলল, স্বপ্নের দেশে। ত্রিধা রিহানের কথা শুনে হাসিতে কুটি কুটি খাচ্ছে। রাতের নিস্তব্ধ আধারে হাসি একটু বেশি জোরে শোনা যাচ্ছে। রিহান ত্রিধাকে বলল, আস্তে হাসো ত্রিধা রানী, এটা পাহাড়ি এলাকা, এখানে এত রাতে কেউ আমাদের দেখলে বিপদ হতে পারে। ওরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো বড় একটা পাহাড়ের চূড়ার ধারে। ত্রিধা রাস্তার পাশে নিচে তাকিয়ে বলল, আমরা এত উপরে কিভাবে আসলাম ভাইয়া? রিহান মৃদু হেসে বলল, এটা ম্যাজিক। আহিয়া পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। রিহান ত্রিধাকে একটু উপরে দেখিয়ে বলল, আমরা ওই উপরে যাব। ত্রিধা মহা খুশি। মুহূর্তে রিহান কয়েকটা উঁচু নিচু পাথরে পা রেখে উপরে গেল। কিন্তু সমস্যা হলো, ওর সাথে তো 2টা মেয়ে শাড়ি পরা অবস্থায়, তাদের কি করে উপরে তুলবে? রিহান কিছু একটা ভেবে হাত বাড়ালো আহিয়ার দিকে। এই ঘটনায় আহিয়া বুঝতে পারল না কি করবে। সে নিচের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো আপু, তুমি কি আমাদের সাথে উপরে যেতে চাও না? হঠাৎ ত্রিধার কণ্ঠে আহিয়া ভয় পেয়ে গেল। তারপর ত্রিধার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যাব। বলেই হাত বাড়ালো রেহানের দিকে। আলতো করে মেয়েটার হাত ধরল রিহান। মেয়েটার শরীরে যেন বিদ্যুৎ খেলা হয়ে গেল। রিহান কোমল কণ্ঠে বলল, শক্ত করে ধরো আহিয়া। তাই করল। তারপর রেহানের হাতে ধরে উপরে উঠে গেল। ছেলেটা এখনো চাঁদের আলোয় আহিয়ার কোমল মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ত্রিধা কাবাব মেয়ে হাড্ডি হয়ে ওদেরকে বলল, আরে কই গেলে তোমরা, আমাকে তোলো। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে মেয়েটাকে পাঁজা গলা করে তুলে নিল। ত্রিধা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরল আহিয়ানের। আয়ান মুচকি হেসে ত্রিধার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে উপরে উঠতে শুরু করলো। ওদেরকে উপরে আসতে দেখে দুজনে সরে দাঁড়ালো। উপরে উঠে দাঁড়িয়ে আহিয়ান ত্রিধার চোখে মুখে থাকা বেবি হেয়ারগুলোকে ফু দিয়ে সরিয়ে দিল। আবছা আলো আধারে রিহান ও আহিয়া না দেখলেও ত্রিধা ঠিকই অনুভব করল। আয়ান ভাইয়ের ভারী নিঃশ্বাস চোখে মুখে পড়তে ত্রিধার বক্ষ পিঞ্জরে থাকা অবাধ্য হৃৎপিণ্ডটা এলো পাতাড়ি ছুটছে। বুকের ভেতরের ধুকপুক শব্দটা রীতিমতো বাইরে বের হয়ে আসছে। আয়ান ওকে নিয়ে এসে দাঁড়ালো পাহাড়ের চূড়ায়, যেখানে চাঁদের আলো পুরোপুরি ওদের গায়ে এসে পড়ে। ত্রিধা আস্তে আস্তে এবার চোখ খুলল। জ্যোৎস্না আলোয় মিলন ঘটল দুজোড়া চোখের। ত্রিধা ঝটপট চোখ সরিয়ে নিল, কিন্তু আহিয়ান এখনো তাকিয়ে আছে ত্রিধার লজ্জা মাখা মুখের দিকে। লাল শাড়িতে মেয়েটিকে আজ লজ্জাপতির মতো লাগছে, যেন ছুঁয়ে দিলেই ঝরে যাবে। ত্রিধা আর একবারও তাকল না আহিয়ানের ওই নিশাতুর চোখের দিকে। রেহান খুক খুক করে কাশল। এতে ধ্যান ভাঙল দুজনের। আহিয়ান একটা সমান জায়গা দেখে ত্রিধাকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। এদিকে আহিয়া একটু সামনে এগিয়ে চাঁদের দিকে মুখ করে দাঁড়ালো। পাহাড়ের চূড়ায় জ্যোৎস্না রাতে হিমেল হাওয়া তাদের মন ছুঁয়ে যাচ্ছে। ত্রিধা চুপচাপ সামনে হাঁটছে, তার লক্ষ্য আরেকটু সামনে যাওয়া। পেছনে আহিয়ান ও রিহান কি যেন ফিসফিস করছে। একটু পরে রিহান চলে গেল আহিয়ার দিকে, আর আহিয়ান হাঁটল ত্রিধার পিছু পিছু। ত্রিধা একটু হেঁটেই থেমে গেল। পিছনে তাকিয়ে দেখল তার পিছে পিছে আহিয়ান ভাই একা। ত্রিধা আয়নার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, আস্তে করে বলল, আহিয়ান ভাই। আহিয়ানের মিষ্টি জবাব, বলেন মহারানী। ত্রিধা সবচেয়ে উঁচু চূড়াটা দেখিয়ে বলল, আমি সেখানে গিয়ে চন্দ্রবিলাস করতে চাই, চাঁদের যোজনায় গায়ে মাখতে চাই, ছোট ছোট জোনাকি পোকার সাথে ব্যক্ত করতে চাই নিজের মনের অনুভূতি। এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ জোনাকি পোকার সাথে মনের কথা বলায় আয়ান ভ্রু কুঁচকে নিল। আয়ান গমগমে পুরুষালী কণ্ঠে বলল, জোনাকির সাথে কেন? তো কার সাথে বলবো, ভূতের সাথে?
আয়ান খপ করে ওর এক হাত ধরে ওর দিকে ঘুরিয়ে বলল, আমার মতো একটা আস্ত মানুষকে কি তোর চোখে পড়ে না? ত্রিধা জিভে কামড় দিয়ে বলল, আরে হ্যাঁ, আপনি তো আছেন আমার সাথে, আমি ভুলে গেছিলাম। তারপর দুষ্টু মেয়েটা মিটিমিটি হাসল। আহিয়ান ও অভিমান ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে রইল। ত্রিধা অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি চলুন প্লিজ। আহান আর ত্রিধা সামনে হাঁটল। যাওয়ার পথে ছোট বড় পাথর, পায়ে ব্যথা লাগছে। হঠাৎ কিছু মনে করার ভঙ্গিতে বলল, আহিয়ান ভাই। আহিয়ান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আবার কি হলো? ত্রিধা দাঁড়িয়ে পড়ল। তা দেখে আহিয়ানও দাঁড়িয়ে পড়ল। ত্রিধা চোখে চোখ রেখে বলল, আমার জুতোগুলো আমাকে দিন, আপনারগুলো আপনি পরুন। আহিয়ান কিঞ্চিত ভ্রু কুচকে ওর হাতে আহিয়ার জুতোগুলোর দিকে তাকালো। তারপর ত্রিধার দিকে তাকিয়ে বলল, কেন, প্রবলেম কি? তাছাড়া তুই হিল জুতা পরে এই রাস্তা দিয়ে হাঁটতে পারবি না। তারপরও ত্রিধা জেদি কণ্ঠে আহিয়ানের সাথে তর্ক করে নিজের জুতোগুলো নিয়ে আহিয়ানের জুতোগুলো ওকে দিয়ে দিল। আয়ান জুতা পায়ে দিল, কিন্তু চঞ্চল মেয়ে ত্রিধা জুতা হাতে নিয়ে ঝুলিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করল। আয়ান মুচকি হেসে ডাকল, ত্রিধা। ত্রিধা থমকে দাঁড়ালো। আহিয়ান একটু এগিয়ে গিয়ে ওর হাত থেকে জুতো জোড়া নিয়ে অন্য হাত দিয়ে ত্রিধাকে কোলে তুলে আবারও হাঁটা দিল। ত্রিধা ধরা পড়ে যাওয়ায় আহিয়ানের গলা ধরে মাথা নিচু করে রইল। আহিয়ান ওর লজ্জায় মাখা মুখের দিকে তাকিয়ে বলল, এই লালমুলা, এদিকে তাকা। ত্রিধা আস্তে আস্তে মুখ খুলে তাকালো। আহিয়ান ওর নেশাক্ত চোখের দিকে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, খুব বড় হয়ে গেছিস তাই না? তুই কি ভেবেছিস আমি বুঝবো না হঠাৎ করে জুতো নিয়ে কাড়াকাড়ি করার কারণ? ত্রিধা নিচু কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আমাকে নিচে নামিয়ে দিন, আমি নিচে যেতে পারবো। আয়ান সত্যি সত্যি ওকে নিচে নামিয়ে দিল। ত্রিধা মাটিতে পা ফেলে অবাক হলো। তার পায়ের নিচে কোনো পাথর নেই, শুধু নরম ঘাস। তারপর চারিদিকে তাকিয়ে দেখল ওরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আকাশে মস্ত বড় থালার মতো একটা চাঁদ, যেটা ওদের সরাসরি মাথার উপরে। ত্রিধা খুশিতে লাফিয়ে উঠল। ওর লাফানো দেখে আয়ান হাসল। হঠাৎ ত্রিধার হাতের কবজি টান দিয়ে ওর কাছে নিয়ে আসলো। ত্রিধা একটু অবাক হলো। তারপর আহিয়ান পাহাড়ি একটা সুন্দর লাল টুকটুকে ফুল ত্রিধার কানে গুঁজে দিল। মেয়েটা আজ বারবার অবাক হয়ে যাচ্ছে। তার চিরপরিচিত আহিয়ান ভাইয়ের সাথে আজকের আহিয়ান ভাইয়ের কোনো মিল নেই। এই মানুষটার আগাগোড়া পুরোই ভিন্ন। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে আহিয়ান নেশাক্ত চোখে তাকিয়ে আছে সামনের থাকা রমণীর দিকে, যার পরনে লাল টুকটুকে শাড়ি। শাড়ির আঁচল ও মাথার চুল বাতাসের দোলায় দুলছে। খোলা চুলের মাঝে পাহাড়ে ফুলটে তার সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এমন এক পরীর প্রেমে না পড়ে কি থাকা যায়? আহিয়ানের এমন অদ্ভুত দৃষ্টি দেখে ত্রিধা চোখ নামিয়ে নিল। তারপর ত্রিধা আস্তে মিনমিনিয়ে বলল, আপনি কি তখন ফোন আনতে গিয়েছিলেন? আহিয়ান, হুম। কেন? আয়ান ভনিতা না করে জবাব দিল, এই ফুলটা ছাড়া তোকে অসম্পূর্ণ লাগছিল। ত্রিধা আরও কিছু প্রশ্ন করবে তার আগেই আহিয়ান বলল, এত কথা কিসের, চল গিয়ে সামনের ঘাসে বসে। ত্রিধা বলল, কিন্তু আহিয়ান ভাই। আয়ান ওর হাতটা ধরে বলল, জ্যোৎস্না বিলাস করতে এসেছিস, জ্যোৎস্না বিলাস কর, এত কথা কিসের। অন্যদিকে দুইটা পাথরের উপর বসে আছে দুইটা চড়ুই পাখি। একটার নাম রিহান, আরেকটার নাম আহিয়া। রিহান অনেকক্ষণ ধরে আহিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা চুপচাপ হয়ে আছে। রিহান কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না। রিহান আহিয়ার দিকে দেখে আবারও বলল, এভাবে আর কতক্ষণ চুপচাপ থাকবে, কিছু তো বলো। আহিয়া চুপচাপ নিচের দিকে মাথা করে বসে আছে। প্লিজ কিছু তো বলো। আহিয়া হালকা মাথা তুলে বলল, ভাইয়া আর ত্রিধা কই, ওরা এখনো আসছে না কেন? অবশেষে মহারানীর মুখ দিয়ে কথা শুনল রিহান। আহিয়ান ত্রিধাকে নিয়ে পাহাড়ের উঁচু চূড়ায় গেছে। ত্রিধা উঁচু চূড়ায় যেতে চেয়েছিল। বাই এনি চান্স তুমি কি আমার সাথে থাকতে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে, আমার ভাই একজন দায়িত্বশীল মানুষ, নিশ্চয়ই আপনার কাছে সে ভরসা পায়, তাই আপনার কাছে আমাকে রেখে গেছে। তারপর চোখ নামিয়ে নিল। রিহান বলল, তার মানে বলছো আমি ভরসার যোগ্য? আহিয়া, আমি তো কিছুই বলিনি। তাহলে কেমন কিছু? আহিয়া উঠে দাঁড়িয়ে বলল, জানি না। ওকে উঠতে দেখে রিহানও মৃদু হেসে উঠে দাঁড়ালো। আয়ার পাশে হাঁটতে হাঁটতে বলল, একবার বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না। ওর কথা শুনে আহিয়া আর কিছু বলল না। তারপর রিহান বলল, আমরা কি বন্ধু হতে পারি? আহিয়া চুপচাপ দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়ে আছে। রেহানের মুখে বন্ধুদের কথা শুনে মেয়েটা চমকে উঠল। অতঃপর বলল, আপনি তো আমার ভাইয়ের বন্ধু। তুমি আর আহিয়ান তো টুইন। তাতে কি হয়েছে? তাহলে আহিয়ানের বন্ধু হতে পারি, তোমার কেন পারবো না?
আহিয়া একটু ইতস্তত হয়ে বলল, না, তেমন কিছু না। তাহলে আমি কি দেখতে অনেক খারাপ, নাকি আমার বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার খারাপ? আহিয়া হাত কচলাতে কচলাতে বলল, তেমন কিছু না। রিহান এবার একটু বিরক্ত হলো। তারপর ধমকের স্বরে বলল, তাহলে কি আহিয়া? মেয়েটা মৃদু কেঁপে উঠল। রিহান সেটা বুঝতে পেরে সরি বলল। আহিয়া আর মাথা তুলল না। অবশেষে আহিয়াকে মানাতে রিহান কান ধরে সরি বলল। রিহানকে কানে ধরা অবস্থায় দেখে আহিয়া ফিক করে হেসে দিল। এবার রিহান নিজের মাথার চুলগুলো ঠিক করতে করতে মুচকি হাসল। ছেলেটা আবার সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়া। জি? রিহান একটু ইতস্তত কণ্ঠে বলল, তোমার ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে? মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষী হয়ে একটু গল্প করতাম আর কি। আহিয়া আর চোখে রেহানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আপনার কাছে নেই বলছেন? যদি বলি কল দেওয়ার পারমিশন চাই। আহিয়া অন্যদিকে চেয়ে মুচকি হাসল। তা বুঝতে পেরে রেহানের মুখে হাসি প্রশস্ত হলো। এদিকে সবুজ ঘাসের উপর সোজা হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আহিয়ান ও ত্রিধা। দুজনের মাঝে প্রায় 1 হাত দূরত্ব। আয়ান মাথার নিচে 2 হাত ভাঁজ করে তাকিয়ে আছে দূর ওই চাঁদের দিকে। আর ত্রিধা শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে জোনাকি পোকা উড়ে যেতে দেখছে। হঠাৎ ত্রিধা আহিয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, আহিয়ান ভাই, আপনি কি আগেও এরকম চন্দ্রবিলাস করেছেন? আহিয়ান মৃদু হেসে জবাব দিল, না, বিদেশের মাটিতে এসবের আগ্রহ নেই। তাছাড়া পাপা রাতে কখনো বাইরে থাকতে দেয়নি। তাহলে আজ আসলেন যে? ইচ্ছে হয়েছে। বড় পাপা যদি জানতে পারে? জানবে না, সব ব্যবস্থা করেই এসেছি। কি ব্যবস্থা করে এসেছেন আপনি? তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। ত্রিধা অধৈর্য ভঙ্গিতে আয়নের দিকে ফিরে পড়ল, কি করে এসেছেন বলেন না প্লিজ। এবার আহিয়ান মাথার নিচ থেকে 1 হাত বের করে ওর দিকে কাত হয়ে বলল, রিসর্টের সিকিউরিটি গার্ডকে গুনে গুনে 4টি 500 টাকার নোট দিয়ে এসেছে। ওর কথা শুনে ত্রিধা খিলখিলিয়ে হেসে উঠল। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর ওই মুক্ত ভরা হাসির দিকে, যা প্রতিবার আহিয়ানের মনে ঝড় তুলে দেয়। অতঃপর আহিয়ান লক্ষ্য করল ত্রিধার চুলে একটা জোনাকি পোকা এসে বসেছে। আহিয়ান হাত বাড়াল ওদিকে। ত্রিধা চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আহিয়ান জোনাকি পোকা ধরে ত্রিধার নাকে নোজপিনের মতো বসিয়ে দিল। তারপর বলল, জানিস, তোকে একদম বউ লাগছে। ত্রিধা খুশি হয়ে বলল, বউ? আহিয়ান মনে মনে বলল, হ্যাঁ বউ, মাহাদেব খান আহিয়ানের লাল টুকটুকে বউ। কিন্তু মুহূর্তে ত্রিধার মুখের হাসি নিভে গেল। না না, আমাকে বউ লাগা যাবে না। বড়দাদু বলেছে আমি নাকি খুব দুষ্টুমি করি, তাই আরেকটু বড় হলে বিয়ে দিয়ে দেবে। আয়ান ভাই, আমি এই বাড়ি ছেড়ে দিতে চাই না। এই খান পরিবারের সকলকে ছাড়া আমি থাকতেই পারবো না। আয়ান মৃদু হেসে ত্রিধার নাক টেনে বলল, তোকে কোথাও যেতে হবে না। ত্রিধা খুশিতে লাফিয়ে উঠে বসল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। ত্রিধা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু এবারে সবাই কি আমার ইচ্ছা মানবে? আহিয়ান, মানিয়ে নেব। ত্রিধা, সবাই কি আমাকে বুঝবে? বুঝিয়ে নেব। ত্রিধা খুশিতে এবার আহিয়ান ভাইকে বলল, আহিয়ান ভাই, আপনি এত ভালো কবে থেকে হলেন? আহিয়ানের নিরলস জবাব, আমি সবসময় ভালোই ছিলাম, তুই লক্ষ্য করিসনি। ত্রিধা তো আবার খিলখিলিয়ে হেসে উঠল। আজকে চাঁদরাও সাক্ষী রইল ওদের নীরব ভালোবাসার। ত্রিধা আবারও বলল, আহিয়ান ভাই। ত্রিধার মিষ্টি কণ্ঠে আহিয়ান ভাই শুনে আহিয়ান ফিরে তাকালো। তারপর কোমল কণ্ঠে জবাব দিল, কিছু বলবি? ত্রিধা এবার আহিয়ানের কাছে বসে 2 আঙুল দিয়ে শার্ট ধরে বায়না স্বরে বলল, আমার আর একটা ইচ্ছে পূরণ করবেন প্লিজ? আহিয়ান ত্রিধার হাতটি সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, পাগলামি বন্ধ কর। আমি পাগলামি শুরু করলে আমাকে সামলাতে তোর কষ্টকর হয়ে যাবে। ত্রিধা কিছু বুঝতে না পেরে বলল, কিছু বললেন আহিয়ান ভাই? কি ইচ্ছে পূরণ করতে হবে সেটা তো জানতে চাইলাম। ত্রিধা হাসি হাসি মুখ নিয়ে বলল, আহিয়াবু বলেছে আপনি কি খুব সুন্দর গান করেন। মিথ্যা বলেছে। আহিয়াবু কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা তো আপনি বলতেছেন। তার মানে তুই বলছিস আমি গান জানি? হ্যাঁ, জানেন। তাহলে জানি। প্লিজ একটা গান শোনান না, এই জ্যোৎস্নার রাতে গান শুনতে খুব ইচ্ছা করছে। আয়ান এবার ত্রিধার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি যতদূর জানি তুইও তো সুন্দর গান করিস, তাহলে তুই গাচ্ছিস না কেন? এমনি, আজকে আপনার গান শুনবো। আয়ান ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, স্বার্থপর মেয়ে, আমি ফ্রিতে কারোর জন্য গান গাইতে পারবো না। ত্রিধা এবার ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমিও গাইবো। এবার আপনি শুরু করেন।
আহিয়ান গভীর জ্যোৎস্নাভরা রাতে হাজার জোনাকি পোকার ভিড়ে তার প্রিয়তমার জন্য গান গাইতে শুরু করল। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে বাঁধিব, তোমার থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে রাখিব খুব আদরে। হো, সখী তোমারে রাখিব খুব আদরে। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। আহিয়ান হঠাৎ থেমে গেল। ত্রিধা ওর নিঃশব্দ চোখের দিকে তাকিয়ে পরের লাইন গাইতে শুরু করলো। কি জাদু করেছ, কি মায়া দিয়েছ, পারি না তোমারে ভুলিতে। চোখেরই কাজলে, সুখেরই আঁচলে, রয়েছ মিশে তুমি প্রাণেতে। জনমে জনমে তোমাকে গোচাই, মরণেও পাই যেন পারে। সখা তোমারে থাকিব, তোমারে বাঁধিব, বাসিব ভালো শুধু তোমারে। ত্রিধা এবার থেমে গেল। চারপাশ পিনপতন নীরবতা। হঠাৎ আয়ানের ফোনে মেসেজের শব্দ হতেই দুজনের ঘোর কাটল। আয়ান ফোন হাতে নিতেই দেখল প্রায় 3:45 বাজে। এবার ত্রিধার উদ্দেশ্যে বলল, চল এবার ফিরতে হবে। ত্রিধা ঘাস থেকে হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। পরবর্তীতে ত্রিধা আর সারা রাস্তায় কিছু বলল না। আহিয়া ওকে মোটামুটি অনেক কথাই জিজ্ঞাসা করছে, যেমন পাহাড়ের সব থেকে উঁচু চূড়ায় গিয়ে ওর মনের ফিলিংস কেমন, ওর মনের ইচ্ছা পূরণ হয়েছে কিনা, আরও অনেক কিছু। কিন্তু ত্রিধা সবগুলো প্রশ্নের উত্তরে হুঁ হাঁ বলে চালিয়ে দিল। যেতে যেতে অনেক কয়েকবার আয়নের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। একটা সময় সকলে চুপচাপ রিসর্টে ঢুকে পড়ল। আহিয়া একটু অবাক হলো সিকিউরিটি গার্ডের দেখে। ও তো ভেবেছিল আজ রাতটা ওদের রিসর্টের বাইরেই কাটতে হবে, এই শেষ রাতে কটেজের ভিতরে ঢুকতেই দেবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা কিছুই বলল না। আহিয়ান ও রিহান চলে গেল নিজেদের রুমে, আর ত্রিধা ও আহিয়া তাদেরটায়। আহিয়া ফ্রেশ হয়ে এসে দেখল এখনও ত্রিধা ড্রেসিং টেবিলের সামনে বসে ওর হাতে পাহাড়ি টকটকে লাল ফুল, আর গাইছে, সখা তোমারই থাকিব, তোমারে বাঁধিব, বাসিব ভালো শুধু তোমারে। আয়া পেছন থেকে এসে ওর হাত থেকে ফুলটা ছিনিয়ে নিল। ত্রিধা মুহূর্তে ফুলটাকে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। আয়া বলল, একটা ফুল নেওয়ার জন্য এভাবে ব্যাকুল হয়ে উঠেছিস কেন? ত্রিধা তড়িঘড়ি ভঙ্গিতে বলল, প্লিজ ও ফুলটা নিও না। তাহলে বল এই ফুলের রহস্য কি? ত্রিধা ফুলটা হাত থেকে কেড়ে নিতে নিতে বলল, এটা রহস্য কিছু না, আমার ভালো লেগেছে তাই ফুলটাকে তুলে এনেছি। এটা আমি ডায়েরির পৃষ্ঠার নিচে রেখে দিব। ক্লান্ত শরীর নিয়ে আহিয়া আর ফুলটার বিষয়ে কিছু বলল না। ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল ঘড়িতে ভোর 5টা বাজে। তাই নিজে ঘুমাতে যেতে যেতে বলল, ত্রিধা তাড়াতাড়ি চেঞ্জ করে আয়, ঘুমাবি। ত্রিধা আবার ফুলটাকে একটা ফুলদানিতে সাজিয়ে রেখে ফ্রেশ হতে গেল। সকালবেলা মেঘের রাজ্যে সাজেক অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। সূর্যোদয় দেখতে দেখতে সকালবেলা আহিয়ান ও রিহান সকলের সাথে নাস্তা করে নিল। আহিয়ান ও রিহান চোখে একঝুড়ি ঘুম নিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করছে। মৃদুল বারবার ওদের আর চোখে দেখছে। কিছুক্ষণ ধৈর্য ধরে থেকেই বলেই ফেলল, কিরে হারামির দল, এত রাত জেগে জেগে পাহাড়ে মুরগি চুরি করতে গেছিলি? রিহান এবার মৃদু স্বরে বলল, চুরি করতে গেছিল সত্যি কথা, কিন্তু পাহাড়ি মুরগি না, ঢাকাইয়া মুরগি। ওর কথা শুনে আহিয়ানও হেসে উঠল। এদিকে বারবার মেঘ আহিয়ার ফোনে কল দিতেছে, কিন্তু মেয়েটা ফোন তুলছে না। অবশেষে তানভীর বলল, বনু তোরা সবাই খেয়ে নে, আমি না হয় ওদের ব্রেকফাস্ট ওদের রুমে পাঠানোর ব্যবস্থা করছি। এতক্ষণ চুপ করে থাকা আবির বলল, তুই তাই কর তানভীর, খাওয়া শেষ হলে না হয় আমি একবার মেয়েদের দেখে আসবো ওদের শরীর ঠিক আছে কিনা। এদিকে বেলা 10টা বেজে যাওয়ার পরেও আহিয়া ও ত্রিধা বিভোর ঘুমোচ্ছে। ফোন বাজছে তাদের কোনো খেয়াল নেই। অতিরিক্ত ফোনের রিংটোনে ত্রিধা ঘুমের মধ্যে ফোনটা রিসিভ করে আহিয়ার কানে ধরে। আহিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। ফোনের ওপার থেকে আহিয়ান ধমক দিয়ে বলল, এখনো ঘুম থেকে উঠিসনি কেন? ঘুম এখনো কমপ্লিট হয়নি ভাইয়া। আহিয়ান রেগে মেগে বলল, ঘুম কমপ্লিট করতে হবে না,
জলদি ওঠ, তোদের রুমে মামা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে, সাথে পাপাও আছে, তোদের জন্য আমরা যেন কোনোভাবে ধরা না পড়ি। আহিয়ানের কথা শুনে আহিয়া লাফ দিয়ে পিছনে থেকে উঠে বসল। ত্রিধা আহিয়ার কানে ফোন ধরে এতক্ষণ ঘুমাচ্ছিল। আহিয়া লাফিয়ে উঠে বসার শব্দেই ত্রিধাও ভয়ে হঠাৎ লাফিয়ে উঠে বসল। ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে আপু? আহিয়া তাড়াতাড়ি নেমে ফ্রেশ হতে যেতে যেতে বলল, পাপা ও মামা আসছে আমাদের রুমে। ত্রিধা এবার উঠে পড়ল, মামা মানে? আমার পাপা? ও মাই গড! এবার ত্রিধাও দৌড় দিল ফ্রেশ হতে, কিন্তু লাভ হলো না। ওর আগে আহিয়া ওয়াশরুমে গেছে। ইতিমধ্যে কটেজের দরজায় কেউ নক করছে। তা শুনে আহিয়া ঝটপট ফ্রেশ হয়ে বের হলো। কিন্তু কথা হলো, সবাই যখন জিজ্ঞেস করবে সকাল থেকে রুম থেকে বের হওনি কেন, তখন কি বলবে, সেটা ভেবে দুজনের মাথা খারাপ। এদিকে দরজায় নখের শব্দ বেরিয়ে যাচ্ছে। ত্রিধা আয়ার হাত ধরে বলল, আইডিয়া। আয়া অবাক হয়ে বলল, কি আইডিয়া? চতুর ভঙ্গিতে কানে কানে কিছু বলল ত্রিধা। প্রায় দুই তিন মিনিট পর আহিয়া গিয়ে দরজা খুলল। দেখলো পাপা ও তানভীর মামা দাঁড়িয়ে আছে, সাথে একজন ওয়েটার, তার হাতে খাবারের ট্রে। ওদের দেখে আহিয়া সরে দাঁড়ালো। ওয়েটার চুপচাপ খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। আবির তানভীর ভেতরে প্রবেশ করলো। দেখলো ত্রিধা বিছানায় মাথায় হাত রেখে শুয়ে আছে। তানভীর তাড়াহুড়ো করে গেল মেয়ের কাছে। ত্রিধা, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ মা? কপালে এক হাত দিয়ে খানিকটা স্লাইড করতে করতে বলল, প্রচণ্ড মাথা ব্যথা পাপা, মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়বে এক্ষুনি। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি আরেকটু সহ্য করো, আমি মেডিসিন নিয়ে আসছি এখনই। ত্রিধা তানভীরের হাতটা ধরে বলল, না বাবা, আনতে হবে না, আই আপুর কাছে ছিল, ও খাইয়ে দিয়েছে এক্ষুনি। তাছাড়া আপু তো রাত 3টা থেকে আমার মাথা টিপে দিচ্ছে, এখন তবু আগের চেয়ে একটু ভালো লাগতেছে। আবির এবার আয়াকে বলল, মধ্যরাত থেকে ত্রিধা মামনি অসুস্থ, তুমি আমাদের জানোনি কেন? আয়া এবার আমতা আমতা করে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ত্রিধা বলেছে এত রাতে সবাইকে ডিস্টার্ব না করতে, তাই ডাকিনি। আবির এবার খানিকটা বিরক্ত হলো বটে, ভুরু কুঁচকে বলল, তোমার বোন অসুস্থ তাই বলে তুমি আমাদের ডাকবে না? আহি এবার মাথা নিচু করে বলল, সরি পাপা। তানভীর এবার আবিরকে থামিয়ে দিয়ে বলল, থাক ভাই, ওরা ছোট মানুষ, ওরা কি এত কিছু বোঝে? তাছাড়া আহিয়াও তো ক্লান্ত, মধ্যরাত থেকে দিদির পাশে বসে আছে, দেখছো না চোখ মুখ কিরকম শুকিয়ে গেছে। আবির এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখনো এমন করবে না, তোমরা ভাই বোন অসুস্থ থাকলে বা বিপদে পড়লে অবশ্যই বড়দের ডাকবে। আহি এবার বলল, আচ্ছা পাপা। ত্রিধা এবার তানভীরের হাত ধরে বলল, মেডিসিন লাগবে না পাপা, মেডিসিন নিয়েছি, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে পাপা। তানভীর এবার আহিয়া ও ত্রিধাকে একসাথে খাবার খাইয়ে দিল। তানভীর আর আবির কিছুক্ষণ বসতে চাইল। ত্রিধা বলল ও এখন ঘুমোতে চায়, ওরা যেন চলে যায়। তাছাড়া আহিয়াও বলল, মধ্যরাত থেকে জেগে থাকার কারণে ঘুম পাচ্ছে, তাই এখন আমিও ঘুমোতে চাই। এই কথা শুনে তানভীর ও আবির চলে গেল, আর বলে গেল কোনো প্রয়োজনে যেন ওদের জানায়। আহিয়া মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বাবা। আহিয়া ভদ্রভাবে রুমের দরজা আটকে আসে। ভিতরে এসে দু বোনের সে কি নাচ! এখন তারা সারাদিন ঘুমোতে পারবে, কিন্তু কেউ ডাকতে আসবে না। এদিকে আহিয়ান ও রিহান একটা বেঞ্চের উপর বসে আছে। মৃদুল 3 জনের জন্য গরম কফি নিয়ে আসলো। ইতিমধ্যে মৃদুল জোর করে ওদের থেকে সব কথা জেনে নিয়েছে। আহিয়ান যে তার মামাতো বোনকে নিয়ে চুরি করে ডেটে গেছে, এটা শুনে মৃদুল হাসতে হাসতে বেঞ্চে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর বন্ধুদের চোখ লাল দেখে মজা করতে করতে গেছে কফি আনতে। 3 জন একসাথে বসে কফি খাচ্ছে। এটা ছাড়া আজকে আর তাদের কোনো উপায় নেই। একটু দূরে বসে সকলে আড্ডা দিচ্ছে। আজকে তারা কংলাক পাহাড়ে যাবে। নিচে ইতিমধ্যে উপস্থিত হলো তানভীর ও আবির। এসে সমস্ত ঘটনা জানালো মেঘুপন্নাকে। মেয়েদের কাছে যেতে চাইলে আবির ও তানভীর বাধা দেয়। ওরা এখন ঘুমাবে, দুপুরের লাঞ্চ ওদের রুমে পাঠিয়ে দেওয়া হবে, ওরা বরং আজকে রেস্ট করুক। রিহান ভ্রু কুঁচকে আহিনের দিকে তাকিয়ে বলল, দেখছোস মায়া মানুষ কতটা চিটিংবাজ! কি অভিনয় রে ভাই! অভিনয় করে সবাইকে কনভিন্স করে নিল, আর আমরা এখানে দিন দুপুরে মশা মারছি। মৃদুল হাসতে হাসতে বলল, আমার ভাবতেই ভালো লাগছে, তোদের মধ্যে 2টা গরুকে ওরা বলদ বানিয়েছে। আহিয়ান এবার চোখ ছোট ছোট করে মৃদুলের দিকে তাকালো, তারপর হাসি হাসি মুখ করে সকলের দিকে তাকায়। টেবিলের নিচে বেচারা মৃদুলের হাত মুচড়ে ধরল। বেচারা সকলের সামনে চিৎকার দিতে পারছে না, আবার ছাড়াতেও পারছে না। অবশেষে বাধ্য হয়ে আরেক হাত দিয়ে কান ধরে বন্ধুর কাছে সরি বলল। এই জীবনে ওদের সামনে আর সত্যি কথা বলবে না।